मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। হ্যালো এভরিওয়ান, দৃষ্টিকোণে সকলকে স্বাগত। 2025-এর 2 এপ্রিল ভারতবর্ষের মাননীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পার্লামেন্টে ওয়াকআপ বিল পেশ করেন এবং 3 এপ্রিল অর্থাৎ 2 এপ্রিল রাত্রে প্রায় 2টোর সময় ভারতবর্ষের ইতিহাসে প্রায় 12 ঘন্টা আলোচনার পরে 288 জন এই ওয়াকআপ বিলে সাপোর্টের মাধ্যমে এবং প্রায় 232 জন পার্লামেন্টারি মেম্বার বিরোধিতার মাধ্যমে এই বিল পাশ হয়। 4 এপ্রিল রাজ্যসভায় এই বিল পাশ হওয়ার পর 128 জন আপার পার্লামেন্টের মেম্বার যারা এই বিলের ফেভারে ভোট করেন এবং 95 জন মেম্বার এর এগেনস্টে ভোট করেন। 5 এপ্রিল মাত্র 12 ঘন্টার মধ্যে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সাইন করে এই বিলকে অ্যাক্ট হিসাবে রূপান্তরিত করেন। এই বিল পাশ হওয়ার পরেই প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন মুসলিমদের আক্রমণ করা হলো, এরপরে অন্যান্য কমিউনিটিকে অ্যাটাক করা হবে। এছাড়া ইয়ামেন প্রধান আসাউদ্দিন ওয়েসিস তাকে পার্লামেন্টের মধ্যেই কাঁদতে দেখা গিয়েছে এবং ওয়াকআপ বিল ছিঁড়ে তিনি বলেছেন যে মুসলিমদের ফেথ নিয়ে খেলা করা হলো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এই বিলকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই বিলকে মানি না বলে বলেছেন। এখনও পর্যন্ত আপ সহ প্রায় 9 জন ব্যক্তি সুপ্রিম কোর্টে এই বিলের এগেনস্টে আপিল করেছেন। তো চলুন জেনে নেওয়া যাক এই বিলে সত্যি সত্যি মুসলমানদের অধিকার খর্ব করা হলো কিনা এবং এই বিলের মারফতে তাদের প্রপার্টিকে সত্যি সত্যি কেড়ে নেওয়া হবে কিনা। তো প্রথমেই আমাদের জানতে হবে ওয়াকআপ কি। ওয়াকআপ কথার অর্থ হলো কোনো সম্পত্তি নিঃস্বার্থভাবে আল্লাহর নামে দান করা। নিঃস্বার্থভাবে কেন? কারণ এই প্রপার্টি থেকে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন চ্যারিটেবল কাজে লাগানো হবে। কোরআনে এর কোথাও সেভাবে উল্লেখ না পাওয়া গেলেও হাদিসে এর উল্লেখ পাওয়া যায়। হাদিসে ওমর আল খতাব তিনি খায়বার প্রদেশে একটি জমি পান এবং তিনি প্রফেট মুহাম্মদের কাছে এই জমিটিতে কি করবেন এই অ্যাডভাইস নিতে যান। তখন প্রফেট মুহাম্মদ বলেন যে এই জমি তুমি আল্লাহর নামে নিঃস্বার্থভাবে দান করো। এর থেকেই ওয়াকআপ প্র্যাকটিসের শুরু হয়। সারা পৃথিবীতে প্রায় সমস্ত মুসলিম দেশেই এই ওয়াকআপ প্র্যাকটিস রয়েছে। ওয়াকআপ প্র্যাকটিস একটি ধর্মীয় মুসলমানদের ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে পড়ে। তো ভারতবর্ষে দিল্লি সুলতানেটের সময় থেকে এই প্র্যাকটিস আরও ভীষণভাবে ফুলে ফেঁপে ওঠে। দিল্লি সুলতানেট মঈজউদ্দিন তিনি জামা মসজিদের নামে 2টো গ্রাম দান করেছিলেন। এরপরে মোগল সাম্রাজ্যে এই ওয়াকআপ প্র্যাকটিস কিন্তু ফুলে ফেঁপে ওঠে। ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতবর্ষে 1913 সালে প্রথম এই ওয়াকআপ নিয়ে একটি আইন এসেছিল। এরপরে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় 1954 খ্রিস্টাব্দে তিনি মনে করেন এই ধর্মীয় প্র্যাকটিসকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় আনা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় এবং প্রোটেক্ট করা যায়। তাই 1954 সালে তিনি প্রথম ওয়াকআপ বিল পাশ করেন এবং সেই ওয়াকআপ বিল অনুযায়ী প্রত্যেকটা স্টেটে একটি করে স্টেট ওয়াকআপ বোর্ড প্রতিষ্ঠার কথা বলেন এবং এই স্টেট ওয়াকআপ বোর্ডে মেম্বার হবেন মুসলিম স্কলার, সেই রাজ্যের মুসলিম বিধায়করা এবং স্টেট গভর্নমেন্টের একজন প্রতিনিধি থাকবেন। এইভাবে স্টেট ওয়াকআপ বোর্ড গঠনের কথা 1954 ওয়াকআপ বিলে বলা হয়েছিল। এরপরে 1959, 1964, 1984, 1995 প্রায় 5 বার ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হতে থাকে।
1964 সালে ওয়াকফ আইনে সেন্ট্রাল ওয়াকফ বোর্ড গঠনের কথা বলা হয় এবং 1984 সালের আইনে বলা হয় যে ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা হবে। ওয়াকফ ট্রাইব্যুনাল কি? ওয়াকফ ট্রাইব্যুনাল কিনা মুসলিম ল এক্সপার্ট এবং আরেকজন মুসলিম প্রতিনিধিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠিত হবে, যে ট্রাইব্যুনালে কিনা এই ওয়াকফ রিলেটেড, প্রপার্টি রিলেটেড যদি কোনো লিটিগেশন কেস, কোনো জমি বিবাদ সংক্রান্ত অভিযোগ থাকে, এই ট্রাইব্যুনালে কিন্তু তারা যেতে পারবেন। এই নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন হয়েছিল। এরপরে বিভিন্ন সময় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আকারে চেঞ্জ হয়েছে, কিন্তু 2025-এ এই ওয়াকফ বিলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হেড জগদম্বিকা পালের নেতৃত্বে একটি রিপোর্ট সাবমিট করা হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে কিছু কিছু চেঞ্জেস আনা হয়েছে এই ওয়াকফ বিলে। তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট চেঞ্জেস হলো, এর আগে যে কোনো সম্প্রদায়ের লোক তিনি যদি মনে করতেন তাহলে কিন্তু ওয়াকফ বোর্ডকে তার প্রপার্টি দান করতে পারতেন, কিন্তু 2025-এর আইন অনুযায়ী কোনো নন মুসলিম লোক ওয়াকফ বোর্ডকে প্রপার্টি দান করতে পারবেন না। যদি কেউ ওয়াকফ বোর্ডকে প্রপার্টি দান করতে চান, তাকে প্রায় 5 বছর মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে প্র্যাকটিস করতে হবে। এরপরে আরেকটি বড় মাপের চেঞ্জ হলো যে এই ওয়াকফ বোর্ডে কিন্তু এর আগে কোনো নন মুসলিম মেম্বারের থাকার কথা বলা ছিল না। 2025-এর ওয়াকফ বিল অনুযায়ী এখন থেকে 2 জন প্রতিনিধি স্টেট ওয়াকফ বোর্ডে বাধ্যতামূলক নন মুসলিম হতে হবে এবং যে চিফ এক্সিকিউটিভ অফিসার, ওয়াকফ বোর্ডের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ হবেন, সেই চিফ এক্সিকিউটিভ অফিসারকে বাধ্যতামূলকভাবে মুসলিম হতে হবে না, অর্থাৎ তিনি নন মুসলিমও হতে পারেন এই চিফ এক্সিকিউটিভ অফিসার হবার জন্য। এছাড়া যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে 2 জন থেকে বাড়িয়ে মেম্বার 3 জন করা হলো এবং এখন থেকে এই 3 জন মেম্বারের মধ্যে একজন ডিস্ট্রিক্ট জাজ, তিনি এই ট্রাইব্যুনালের প্রতিনিধিত্ব করবেন এবং একজন জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার, স্টেট গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার, তিনি এই ট্রাইব্যুনালের পার্ট হতে পারবেন। এছাড়া একজন মুসলিম ল এক্সপার্ট এই ট্রাইব্যুনালে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আরেকটি বড় মাপের চেঞ্জ হলো, এর আগে ট্রাইব্যুনাল যে রায় দিত সেই রায়ই ছিল সর্বগ্রহণযোগ্য, কিন্তু এখন থেকে যদি কেউ মনে করেন যে এই ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করবেন, তাহলে 90 দিনের মধ্যে তিনি কিন্তু নর্মাল সিভিল কোর্টে গিয়ে আপিল করতে পারেন। এর আগে কোনো সিভিল কোর্টে যাওয়ার আইন ছিল না। তো এখানে মুসলিমরা সমালোচনা করে বলছেন যে এই ওয়াকফ প্র্যাকটিসটি হলো সম্পূর্ণ মুসলিম ধর্মীয় আচরণের একটি আচরণ, তাহলে সেখানে কেন স্টেট ওয়াকফ বোর্ডে নন মুসলিম প্রতিনিধি থাকবে? কোনো মন্দিরের কমিটিতে কি এরকম নন মুসলিম ও মুসলিম প্রতিনিধিকে রাখার বিধান দেওয়া হয়েছে কিংবা তিনি থাকতে পারে? এটা মুসলিমদের সমালোচনা। এবং এরপরে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এর আগে মুসলিম প্রতিনিধিরাই এই ট্রাইব্যুনালে অংশগ্রহণ করতে পারলেও এখন থেকে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ, তিনি মুসলিম কি নন মুসলিম, তিনি এই ওয়াকফ প্রপার্টি রিলেটেড বিষয়ে রায় দিতে পারবেন। অর্থাৎ গভর্নমেন্ট আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে চাইছে, বাট সম্পূর্ণ প্রপার্টিটাই কিন্তু মুসলিমদের। এখন কোনো ওমেন প্রতিনিধি অর্থাৎ মহিলা প্রতিনিধিও স্টেট ওয়াকফ বোর্ডে থাকতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, এর আগে ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেল অফিসার ওয়াকফ সার্ভে করতে যেতে পারতেন। ওয়াকফ সার্ভে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ওয়াকফ বোর্ডকে প্রপার্টি দান করতে চান,
তার আগে একটি সার্ভে করতে হতো এবং যে মুতুয়ালি থাকতো সেই মুতুয়ালি ম্যানেজ করতো, ওয়াকফ প্রপার্টি ম্যানেজ করার দায়িত্বে থাকতো একজন করে মুতুয়ালি, এবং ডিস্ট্রিক্ট কালেক্টর গিয়ে সেই মুতুয়ালির অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তিনি সার্ভে করতে পারতেন। এখন থেকে ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের থেকেও একজন বড় অফিসারকে এই সার্ভে করতে যেতে হবে। তো এই চেঞ্জেসগুলো এই ওয়াকফ বিলে আনা হয়েছে। এখন বিতর্কের বিষয় হচ্ছে, কখনো কখনো এই মুসলিম প্রপার্টি ওয়াকফ বোর্ডের প্রপার্টির সঙ্গে গভর্নমেন্ট দাবি করে বসে যে এগুলো গভর্নমেন্টের প্রপার্টি। গভর্নমেন্ট আরও বেশি করে নিয়ন্ত্রিত করতে চাইছে, যাতে করে এই ট্রাইব্যুনালে রায় প্রদান করা হয় যে এগুলো সত্যিই গভর্নমেন্টের প্রপার্টি। ওয়াকফ বোর্ডের তথ্য অনুযায়ী সারা ভারতবর্ষে প্রায় 8,70,000-এর ওপরে ওয়াকফ প্রপার্টি রয়েছে, যা প্রায় 38 লক্ষ একর জুড়ে এই ওয়াকফ প্রপার্টি রয়েছে, যার ভ্যালুয়েশন, যার অর্থমূল্য প্রায় আনুমানিক 1,20,000 কোটি টাকার মতো। এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এবং ভারতবর্ষে বিভিন্ন অর্গানাইজেশনগুলো যদি দেখা হয়, ভারতীয় রেল এবং আর্মির পরে সবচেয়ে বেশি ল্যান্ড অর্থাৎ জমি রয়েছে এই ওয়াকফ বোর্ডের হাতে। তো এই হচ্ছে সম্পূর্ণ ওয়াকফ বিল। এবং আপনারা যদি মনে করে থাকেন যে এছাড়াও অন্যান্য কোনো ধারা এবং যেখানে এই বিলে মুসলিমদের প্রপার্টি কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর একটা ইম্পর্টেন্ট কথা বলার বিষয়, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি রয়েছে মধ্যপ্রদেশে, তামিলনাড়ুতে এবং কর্ণাটকে। যদিও সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যায় বেশি উত্তরপ্রদেশে 33% জনবসতি মুসলিম হওয়া সত্ত্বেও সেখানে মাত্র 1% ওয়াকফ প্রপার্টি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের 27% জনবসতি মুসলিম হওয়া সত্ত্বেও মাত্র 2% ওয়াকফ প্রপার্টি রয়েছে, তবুও তার পরিমাণ 80,000 একরেরও বেশি। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ওয়াকফ এই বিল সারা পৃথিবীর অন্যান্য দেশের ওয়াকফ বোর্ডের বিলের সঙ্গে কতটা তফাৎ আছে, আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকুন, দেখতে থাকুন। নমস্কার।